তো এর আগে দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ যে টেস্ট পেপার 2026 সেখান থেকে আমি তোমাদের যে অঙ্কের যে পাটিগণিতের বড় প্রশ্নগুলো অর্থাৎ 5 দাগের যে দুটো প্রশ্ন আসে 5 নম্বরের সেগুলো আমি তোমাদের শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি দুটো ভিডিওতে টোটাল আমি বোধহয় 6টা পেজ করে দিয়েছিলাম। ঠিক আছে, আজকে তোমাদেরকে তার পরের পেজ অর্থাৎ 218 পেজ থেকে আমি কিন্তু শুরু করব, 4টে পেজ আমি করাবো। ঠিক আছে, তো 218 পেজ, 238 পেজ, 264 পেজ আর 265 পেজ, 4টে পেজ আমি টোটাল করাবো। ঠিক আছে, তো তাহলে সবার প্রথমে আমি কি করব, প্রথমে আমি পড়বো হচ্ছে 218 পেজে দেখো 5 দাগের যে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, ভালো করে অঙ্কটাকে পড়ো। বলেছে কোন রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারের ফলে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পায়। বর্তমানে ওই রাজ্যটিতে 2916টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনা কত ছিল তা নির্ণয় করো। খুব ভালো অঙ্ক করে দিয়েছিলেন ধরনের অঙ্ক। বলেছে 3 বছর বর্তমানে বলছে প্রত্যেক বছর ওই তুলনায় মানে দুর্ঘটনা 10% করে কমতে শুরু করেছে। বর্তমানে এখন এই রাজ্যে মানে বর্তমানে এই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা হয়েছে কটা, 2916টি। তাহলে 3 বছর আগে দুর্ঘটনার সংখ্যা কত ছিল, অনেক বেশি ছিল। তাহলে আমি কি বলেছিলাম, যখন এই ধরনের অঙ্ক অর্থাৎ 6.2 এর তোমাদের যে অঙ্ক সমহার যে হ্রাস বা বৃদ্ধি, সেই অঙ্কতে তোমাদের নিয়ম ফর্মুলা কি ছিল, P1+ যদি হ্রাস পায় ঠিক আছে তাহলে হবে P1+ -r/100/n, আর যদি মানে বৃদ্ধি পায় তাহলে P1+ r/100 বছর, তাই তো। এবং তোমাদের কি বলেছিলাম যে ওখান থেকে কি বলেছিলাম যে সমহার হ্রাস বা বৃদ্ধিতে কি বর্তমান বছরের দেয়া থাকলে অতীত মানে ভবিষ্যতেটা আমি বের করতে পারবো, কিন্তু বর্তমান বছরেরটা দেয়া থাকলে অতীতেরটা আমি বের করতে পারবো না। আমাকে কি করতে হবে, অতীত থেকে বর্তমানে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি ধরে নেবো যে 3 বছর আগে 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা কত দিয়েছে, 2916টি পথ দুর্ঘটনা 3 বছর পূর্বে। এই যে 3 বছর পূর্বে, তাহলে ধরি 3 বছর পূর্বে ঠিক আছে ওই রাজ্যের ধরি 3 বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল XT। ঠিক আছে, তাহলে আমি 3 বছর পর অর্থাৎ 3 বছর পরের মানে 3 বছর পর পথ দুর্ঘটনার সংখ্যা কত হবে আমি আরামসে বের করতে পারবো। বর্তমান, তাহলে লিখি বর্তমান 3 বছর আমি কি লিখতাম যে 3 বছর পরের মানে কি 3 বছর পূর্বের তো ধরে নিলাম, এবার আমি কি বের করব, সামনের দিকে বের করবো, মানে 3 বছর আগে, তাই তো 3 বছর আগে। তার মানে 3 বছর আগে বলতে 3 বছর পূর্বে আছে, 3 বছর আগে বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, বর্তমানে বোঝাচ্ছে। তাহলে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা হবে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা। তাহলে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা কত হচ্ছে, হিসাব করি আমি না, P আমরা জানি 1, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে -r/100, এটা হচ্ছে ফর্মুলা টু n। তাহলে এখানে P বলতে কি বোঝানো হচ্ছে, দেখো P বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, P বলতে এখানে কত আছে, P আছে কত 2916টি, এই সরি P তো আমি ধরে নিয়েছি x, আর 1 মাইনাস আর হচ্ছে আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 10%, 10/100, n কত দেওয়া আছে, ক বছর, 3 বছর, তো 3 বছর তো বর্তমান মানে 3 বছর বোঝাচ্ছে, তাই তো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখি, x ইন্টু এটা দাঁড়াচ্ছে, তাহলে এটা কমবে 10, তাহলে 90/100 কিউব। তাহলে এটা খুললে ব্র্যাকেট খুলে কি দাঁড়াচ্ছে, 90 গুণ 100, 90 গুণ 100, 90 গুণ 100, এতটাই পথ দুর্ঘটনা দাঁড়াচ্ছে
শূন্যগুলো কেটে দাও, 0 0 কাটা, 0 0 কাটা, 0 0 কাটা, ব্যাস আর কিছু কাটাকুটি তো করতে, শূন্য আছে বলে কেটে দিলাম। তাহলে কি এসে দাঁড়ালো দেখো, দাঁড়ালো কি এসে দেখো, বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা কিন্তু এসে দাঁড়ালো। এবার দেখো বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা বলেও দিয়েছে অঙ্কের মধ্যে, কত দিয়েছে 2916টি। তাহলে কি দুটোই সমান, তাহলে আমি আমার অনুযায়ী কি এক্স ধরে কি কত বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা কোনটা বের করলাম, এইটা, আর অঙ্কের মধ্যে কত দিয়েছে 2916, একই। তাহলে লিখি শর্ত অনুসারে। এই অঙ্কটা কিন্তু টেস্ট পেপারে অনেক কটা জায়গায় কিন্তু আছে, ঠিক আছে, একটুখানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো, অনেক কটা জায়গায় কিন্তু এই অঙ্কটাও আছে। তাহলে আমার অনুযায়ী বর্তমান সংখ্যা 9/10 কেটে দিয়েছিলাম এখানে, 9/10 ইজিক্যাল টু 2900 কত 16। তাহলে এক্স ইকুয়াল টু 2916 ইন্টু 10/9 গুণ 10/9 গুণ 10/9, কাটাকুটি করি 9 দিয়ে, 3 নং 27, 28 29 2, 9 দুগুণে 18, 19 20 21 3, 4 নং 36, ফের 9 দিয়ে, 3 নং 27, 6 নং 54, ফের 9 দিয়ে, তোমার 4 নং 36, তাই তো। তাহলে কত দাঁড়ালো, এক্স ইকুয়াল টু 4 1 2 3টে 0, 1 2 3টে 0, 4000। তাহলে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল, সুতরাং লিখি আমি 3 বছর পূর্বে, মানে 3 বছর পূর্বে ওই রাজ্যের, ঠিক আছে, পথ দুর্ঘটনার সংখ্যা ছিল কত, পথ দুর্ঘটনার সংখ্যা ছিল কত, 4000টি। ব্যাস হয়ে গেল। তাহলে 3 বছর পূর্বে ওইখানকার পথ দুর্ঘটনার মানে সংখ্যা ছিল কত, 4000টি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের 2 নম্বর অঙ্কটা করাবো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একজন তাঁত শিল্প যন্ত্রচালিত তাঁত ক্রয় করবার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেছিলেন যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে তিনি সুদ এবং আসলে 1/5 শোধ করবেন, এবং 2 বছর পর তিনি প্রথম কিস্তি সহ 19,000 টাকা শোধ করেন। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছেন? বলছে কোনো একজন ব্যক্তি, মানে কোনো একজন তাঁত যন্ত্রচালিত, মানে একজন শিল্পী যন্ত্রচালিত তাঁত কেনার জন্য তিনি কোনো একটা টাকা ধার নিয়েছিলেন, কিছু টাকা ধার নিয়েছিলেন। এবার বলছে কিভাবে ধার নিয়েছিলেন, কি সত্ত্বে? বলেছিলেন 2 বছর পর আমি কি একটা কিস্তি দেবো, টাকা শোধ করবো 2 বছর পর পর, কত পার্সেন্ট, 9% সুদের হারে কত টাকা দেবেন 2 বছর পর পর, সুদ দেবেন, মানে 2 বছরে যা সুদ হচ্ছে সেই সুদ প্লাস আসলের 1/5 দেবে। টোটাল কত দেবে? আসলের 1/5 প্লাস ওই 2 বছরের সুদ মিলিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে 2 বছরের প্রথম কিস্তি সহ টাকা 19,000। এবার দেখো 2 বছরের কিস্তিটার টাকাটাও বলে দিয়েছে, একদম ইজি অঙ্ক, একটু ভালো করে ঠান্ডা মাথায় দেখো, এই যে 2 বছর পর সে কত টাকা দেবে, 19,000 টাকা দেবে, তাই তো। 2 বছর পর সে কত টাকা দেবে, 19,000 টাকা দেবে। আমি আরো একভাবে বলতে পারি, সে 2 বছর পর কত টাকা দিচ্ছে দেখো, বলছে দেখো এই যে সুদ, মানে সুদ প্লাস আসলের 1/5, মানে সুদ দেবে, 2 বছরের সুদ যা দেবে তা দেবে, প্লাস আসলের 1/5 দেবে, সেটা টোটাল কত, অর্থাৎ সুদ প্লাস আসলের 1/5 মানে তো 19,000 টাকাটা, তাই তো। তাহলে আমি আগে সুদ বের করি, তাহলে লিখি যে কি যেন, সরল সুদ, তাই তো। সরল সুদ কত হচ্ছে, সরল সুদ, তাহলে ফর্মুলা কি, পি আর টি ডিভাইডেড বাই 100, ঠিক আছে। পি কত, পি তো আচ্ছা ধরে নিতে হবে, তো ধরে নিয়ে আসল হচ্ছে পি, বা আসল এসে ধরি মানে তিনি x টাকা ধার করেন, লেখা আছে তো, প্রতি বছর একজন তাঁত শিল্পী যন্ত্রচালিত ক্রয় করার সময় তিনি এত টাকা থেকে শর্তে কিছু টাকা ধার করেন, হ্যাঁ x টাকা ধার করেন, ঠিক আছে। তাহলে সরল সুদ কত হচ্ছে দেখি, সরি, সরল সুদ আমরা জানি ফর্মুলা পি আর টি ডিভাইডেড বাই 100,
ঠিক আছে, পি কত, এক্স ইন্টু আর কত আছে, আর 9% বসিয়ে দাও। টি কত আছে, টি আছে 2 বছর পর, কারণ আমরা 2 বছরটাই বের করবো, কারণ 2 বছর পর তিনি 1900 টাকা শোধ করেছে, 19,000 টাকা ডিভাইডেড বাই 100, তাহলে কত হচ্ছে এটা, 9 দুগুণে 18x, বা আমি কাটাকুটি না করে এরমভাবে রেখে দিই, এত টাকা। ঠিক আছে, এবার কি বলেছে ভালো করে মন সূত্র বের করলে, এবার বলেছে 2 বছর পর তিনি কত টাকা শোধ করেছেন, এখানে বলে দিয়েছে 19,000 টাকা, 2 বছর পর কত টাকা শোধ করেছে, 19,000 টাকা। আচ্ছা, এই 19,000 টাকার মানে কি, এই 19,000 টাকা মানে দেখো ওখানে বলে দিয়েছে 2 বছর পর তিনি কিভাবে টাকা শোধ করবেন, সুদ প্লাস আসলের আসলের কত, 1/5 অংশ, অর্থাৎ সুদ প্লাস আসলের 1/5 অংশ তিনি শোধ করবেন, তাই তো। তার মানে তিনি 2 বছর পর শোধ করছেন কত, দেখো ডাইরেক্ট শর্তানুসারে করছি আমি, শর্তানুসারে তিনি 2 বছর পর কত টাকা শোধ করছেন, আমি এখানে আগে লিখছি, তিনি 2 বছর পর শোধ করছেন কত, 19,000 টাকা। এটা একটা কথা ডাইরেক্ট বলে দিয়েছে। আর একটা ভাবে করেছে দেখো, তিনি বলেছে 2 বছর পর কত টাকা শোধ করেছেন, বলেছে সুদ, ভালো করে দেখো, সুদ প্লাস কি শোধ করেছে, কিভাবে শোধ করেছে দেখো, সুদ প্লাস আসলের, ভালো করে দেখো, সুদ প্লাস আসলের 1/5 অংশ, আসলের 1/5 অংশ, মানে এই দুজনের যোগফল মানেই তো এই 19,000 টাকাটা, ব্যাস হয়ে গেল। তাহলে করি 18x বাই 100, একদম কিচ্ছু নেই, অঙ্কটা যদি বুঝে যাও তাহলে একদম কিচ্ছু নেই, বাই 5 ইজিক্যাল টু 19,000, তাহলে দাঁড়াচ্ছে কত, এই দুজনের লসাগু 100, এটা তো যা আছে তাই বসবে, প্লাস এটা কত হচ্ছে 5 দুগুণে 20x ইজিক্যাল টু 19,000, ঠিক আছে। তাহলে 100 অধিক করে দাও, এই দুটোকে যোগ করো, কত হচ্ছে 18 আর 20 হচ্ছে 32, 32 আর 100টা অধিক চলে যাবে, গুণ 100, কোনো গুণ করার দরকার নেই, তাহলে এক্সটা এদিকে পড়ে থাক, 19,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 32, 19,000 হচ্ছে তো, 19,000ই ছিল তো, ওহো এটা তো 38,000 হচ্ছে, তা 19,000 ছিল তো, ঠিকই তো আছে, 38,000 এটা, তাহলে এটা 38,000 হচ্ছে, ঠিক আছে, এটা 38,000 হচ্ছে, আমি তাই বলি, কি হলো ব্যাপারটা, কাটাকুটি করি এবার, 19 দিয়ে 19 10, ধরো 19 কে 19, 3টে শূন্য লাগলো, 19 দুগুণে 38, ফের 2 দিয়ে এটা কাটো, 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 আর 2টো শূন্য বসে গেল, তাহলে দাঁড়ালো কত, আমি এখানটায় দিচ্ছি, তাহলে দাঁড়ালো কত, x ইকুয়াল টু দাঁড়ালো 500 প্লাস আর 2টো শূন্য, 50,000 টাকা, ঠিক আছে। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছেন, সুতরাং তিনি 50,000 টাকা ধার নিয়েছেন, 50,000 টাকা ধার নিয়েছেন, তাহলে তিনি কত টাকা ধার নিয়েছেন, 50,000 টাকা ধার নিয়েছেন, ঠিক আছে, কত টাকা ধার নিয়েছেন, 50,000 টাকা ধার নিয়েছেন, কি বলে বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যে পেজটা করাবো সেটা হলো তোমাদের 238 পেজের যে পাটিগণিতের যে বড় প্রশ্ন, অর্থাৎ 5 দাগের অঙ্কগুলো করাচ্ছে। কি বলেছে দেখো, একের অঙ্কটাতে কি বলেছে দেখো, বলেছে রমেনবাবু একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা সুদসহ শোধ করেন, 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। আচ্ছা, তোমাদেরকে বলে দিই অঙ্কটা একটু ভুল আছে, কোনটা বলতো, এখানে 24,000 হবে না, ব্যাংক থেকে তিনি 2,40,000 হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা ঠিক করে নেবে, এটা হবে 2,40,000 হবে, ঠিক আছে, এখানে কিন্তু ভুল দিয়েছে, 2,40,000 তোমাদের বইয়ের অঙ্ক বোধহয় তোমার কোষে দেখি 2-এর বোধহয় 18 না কত অঙ্ক যেন, ঠিক আছে, সেখানে অঙ্কটা দেয়া আছে, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু ভুল আছে, 24 হবে না, এটা 2,40,000 হবে। চলো কি বলেছে আগে আমরা ভালো করে বুঝি। বলেছে যে রমেনবাবু একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা নেন, তিনি ব্যাংক থেকে কিছু টাকা নিয়েছেন, মানে তিনি ব্যাংক থেকে কত টাকা নিয়েছেন, 2,40,000 টাকা, ঠিক আছে। এবার তিনি তার বাড়ি শুরু করলেন, শুরু করার পর ঠিক ব্যাংকের টাকা তো শোধ করতে হবে তাকে,
তাহলে ব্যাংকের টাকা শোধ করতে হবে। কি বলছে দেখো, কিভাবে শোধ করেছে দেখো, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িতে ধরুন, মানে ধার নিয়েছে, ধার নিয়ে বাড়ি তৈরি করেছে, বাড়ি তৈরি করতে 1 বছর সময় গেছে। এবার করার পর তিনি বাড়িটা ভাড়া দিয়েছেন, ভাড়া দিয়ে প্রতি মাসে তিনি কত টাকা করে ভাড়া পাচ্ছেন, 5,200 টাকা। এই ভাড়া দিয়েই তিনি কিন্তু তার ব্যাংকের টাকা শোধ করবেন। তাতে তাই বলছে কতদিনে তাই ব্যাংকের টাকা তাহলে শোধ করবে, বলছে তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে সবার প্রথম আমার কাজ কি, সুদ আর আসল মিলিয়ে ব্যাংকে কত টাকা দিতে হচ্ছে এটা আগে আমি জেনে নিই, তারপর কিভাবে শোধ করছে সেটা পরের কথা। ব্যাংকে কি বলেছে, ব্যাংকে দেখো সুদ সহ শোধ করবেন, তারপরে ব্যাংকের সুদ প্লাস আসল আমাকে আগে বের করে নিতে হবে। বের করে নিই তাহলে কি কি দেয়া, তাহলে প্রথমে আমি ব্যাংকের সুদ আর আসলটা বের করে নিই। তাহলে বের করি, তাহলে লিখি আসল দেয়া আছে, আসল অঙ্কের মধ্যে দেয়া আছে, ঠিক আছে। ভালো করে দেখো, আসল অঙ্কের মধ্যে কিন্তু দেয়া আছে কত, 2,40,000 টাকা। তোমাদের বললাম ওটা 2,40,000 টাকা হবে, ঠিক আছে। সুদের হার, সুদের হার, সুদের হার কত দেয়া আছে, সুদের হার দেয়া আছে 12%। দেয়া নেই কি সময়, তাহলে তিনি, আমি বলে নিই যে তিনি তো শোধ করবেন বলেছে, তাহলে আমি ধরে নিই যে তিনি ব্যাংকের টাকা এক্স বছর, মানে এক্স বছর পর তিনি শোধ করবেন। তাহলে ধরি এক্স বছর পর টাকা শোধ করবেন, ধরি ঠিক আছে, ধরি ব্যাংকের টাকা, ব্যাংকের টাকা এক্স বছর পর শোধ করবেন, ঠিক আছে। শোধ করবেন, আমি ধরে নিলাম কতদিন পরে শোধ, মানে কবে শোধ করবে তো বলা নেই, আমি ধরে নিলাম যে মোটামুটি তিনি বাড়িটা বানিয়ে 1 বছর পর ভাড়া দিয়ে তিনি এক্স বছর পর টাকাটা শোধ করে দেবেন, ঠিক আছে। সাপোজ ধরো, আমি কথা মনে মনে রাখছি, ধরো এক্স বছর মানে সাপোজ 10 বছর, কথা বলছি, ধরো আমি এটা ধরে রাখতে বলছি, ধরো 10 বছর পর, আমি এটা জাস্ট বোঝার জন্য বলছি, ধরো 10 বছর পর তিনি টাকা শোধ করবেন। কেন এটা বললাম তোমাদের পরে বলছি। তাহলে তিনি ব্যাংকের টাকা এক্স বছর পর শোধ করবেন, মনে মনে ধরে রাখো 10, ঠিক আছে। তাহলে আমি এবার করি, তোমার প্রথমে সুদ আসল বের করতে গেলে সুদ বের করতে হবে আগে। তাহলে সরল সুদ, সরল সুদ, সরল সুদের ফর্মুলা কি না, পি আর টি ডিভাইডেড বাই 100, তাই তো। তাহলে পি মানে এখানে কত, 2,40,000, আর মানে এখানে কত 12%, টি মানে এখানে এক্স ডিভাইডেড বাই 100, কাটাকুটি করো 0 0 0 0, আর কিচ্ছু করতে হবে না। তাহলে লিখে রাখো কত বেরালো, 2400 ইন্টু 12 ইন্টু এক্স, এরমভাবে থাক, সুবিধা হবে পরে কেন বলছি, এত টাকা। তাহলে এটা কি বেরালো, সরল সুদ। তাহলে সুদ আসল কত হচ্ছে, সুদ আসল সহ কত হচ্ছে, সুদ প্লাস আসল, সুদ আসল কত টাকা হচ্ছে না, আসল কত 2,40,000, ঠিক আছে। আসল প্লাস সুদ, আসল মানে কি, আসল প্লাস সুদ, সুদ কত এটা 2400 ইন্টু 12 ইন্টু এক্স, তাই তো। এটা একটু এদিকে চাপিয়ে করি, একটু এদিকে, তাহলে জায়গা ধরবে না, ওদিকটা কাজে লাগাতে হবে। তাহলে সুদ আসল, সুদ আসল 2,40,000 প্লাস 2400 ইন্টু 12 ইন্টু এক্স, তাই তো। এবার ভালো করে দেখো, এখান থেকে দেখো, ভালো করে দেখো, 2400 কমন যাচ্ছে এটা থেকে, এই যে এখান থেকে আর এখান থেকে দেখো 2400 কমন যাচ্ছে, পরে কত থাকছে, এখানের মধ্যে দেখো 2400 কমন নিলে পরে থাকে 2 শূন্য, মানে 100 পড়ে আছে, আর এখান থেকে 2400 কমন নিলে পরে থাকে 12x, একেবারে করে দিলাম, এত টাকা। তাহলে দেখো সুদ আসল সহ আমাকে কত টাকা শোধ করতে হবে, ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে আমাকে টোটাল ব্যাংকে কত টাকা শোধ করতে হবে, আমাকে ব্যাংকে শোধ করতে হবে, এই টাকাটা আমাকে ব্যাংকে শোধ করতে হবে। কিভাবে শোধ করবো, তাহলে আমরা বুঝে গেলাম ব্যাংকে কত টাকা শোধ করবো এরকম ভাবে। এবার বলেছে দেখো কিভাবে শোধ করবে, শোধ কিভাবে করবে বলেছে দেখো, তিনি ওই টাকাটা নেওয়ার পর, অর্থাৎ এই 2,40,000 টাকা নেওয়ার পর বাড়ি বানানো শুরু করলেন, বলার পর 1 বছর পর তিনি বাড়ি ভাড়া দিলেন।
কতদিন পর বাড়ি ভাড়া দিলেন? 1 বছর পর। ঠিক আছে, কত টাকা করে? 5,200 টাকা। প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া বাবদ তিনি একটা ভাড়া রাখলেন, সেই ভাড়ার টাকাটা দিয়ে তিনি তার ব্যাংকের টাকা শোধ করবেন। তাই তো? তাহলে কত বছরে শোধ করবেন? আমি এবার দেখি তাহলে কত বছরে শোধ হচ্ছে। দেখো ভালো করে দেখো, তাহলে আগে বের করি যে 1 মাসের বাড়ি ভাড়া, 1 মাসের বাড়ি ভাড়া মানে কত? 1 মাসের বাড়ি ভাড়া 5,200 টাকা। আগে 12 মাসে বের করে নিই, এত টাকা। ঠিক আছে, তাহলে 12 মাসের বাড়ি ভাড়া 5,200 ইন্টু 12। ঠিক আছে, 5,200 ইন্টু 12, এটাও রেখে দাও, গুণ করতে হবে না, গুণ করে অত কিছু করতে হবে না, এত টাকা। ভালো করে দেখো, তাহলে তিনি মাসেরটা বাদ দিয়ে আমি বছরে নিয়ে গেলাম, তাহলে তিনি প্রতি বছর বাড়ি ভাড়া বাবদ কত টাকা দিচ্ছেন? এত টাকা। ঠিক আছে, এরকম তিনি কত বছরে শোধ করবেন? শোধ তো তাকে এক্স বছরের মধ্যেই করতে হবে। কত দিনের মধ্যে করতে হবে? তাকে এক্স বছরে, মানে কত দিনের মধ্যে শোধ করতে হবে? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, কেন 10টা তখন দিয়েছি। শোধ তাকে কত দিনের মধ্যে করতে হবে? 10 বছরের মধ্যে। অলরেডি কত মাস, কত বছর হয়ে গেছে? অলরেডি কিন্তু 1 বছর চলে গেছে, অলরেডি 1 বছর তো হয়েই গেছে। তাহলে আর 9 বছর রইল বাকি, তাহলে কি 12, টোটাল 10 বছরে শোধ করবে। হ্যাঁ কি না? ভালো করে ঠান্ডা মাথা ভাবো, 10 বছরে শোধ করতে আমি ধরেছিলাম যে 10 বছর পর তিনি ধর টাকা শোধ করছেন, তার মধ্যে অলরেডি 1 বছর হয়ে গেছে। কেন? বাড়ি বানাতে 1 বছর হয়ে গেছে না? তাহলে আর কত দিনের মধ্যে শোধ করতে হবে? 9 বছরের মধ্যে শোধ করতে হবে। তার মানে এই যে টাকাটা উঠছে, এই টাকাটা 9 বছর দিলেই ব্যাংকের টাকা শোধ হয়ে যাচ্ছে। ঠিক কি না? তারপরে এভাবে তো শোধ করতে বলেছে, এভাবে তো শোধ করতে বলেছে। তিনি ব্যাংকের সুদ আসল সহ তিনি এত টাকা শোধ করবেন। কিভাবে শোধ করবেন? তিনি বাড়ি ভাড়া দিয়ে। তাহলে আমি ধরে নিলাম বাড়ি ভাড়া বাবদ টাকা দিয়ে তিনি কত বছরে শোধ করছেন? এক্স বছরের মধ্যে, মানে এক্স বছরের মধ্যে তিনি টাকা ব্যাংকের টাকা শোধ, ব্যাংকে বলে দিই আমি এক্স বছরের মধ্যে শোধ করবো। অলরেডি 1 বছর হয়ে গেছে, আর কতদিন আছে? আর 9 বছর, কারণ এক্স থেকে 1 বিয়োগ চলে গেলে 9 বছর হয়ে যাচ্ছে না, মানে 10 থেকে 1 বছর 9 বছর। তাহলে কত দিনে শোধ করবেন? 9 বছরে। তাই তো? তাহলে 9 বছরে কোন টাকাটা শোধ করবেন? এই টাকাটা। তাহলে 9 বছরে এর সঙ্গে 9 দিয়ে গুণ করলে যা, আর এই টাকাটা মানে তো একই টাকা, কারণ এই টাকাটা দিয়েই তো পুরো ব্যাংকের টাকা শোধ করছে। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে, ভালো করে বোঝো, শর্তানুসারে আমি লিখতে পারি যে, ভালো করে শোনো, শর্তানের পরে আমি লিখতে পারি যে ব্যাংকে কত টাকা শোধ করতে হবে। এমনি 24,000 হয়ে গেল যেন, এই যে 2400 ইন্টু, না কোথায় গেল তো, এই যে 2400 ব্র্যাকেটের মধ্যে 100 প্লাস 12x। ব্যাংকে কত টাকা শোধ করতে হবে? এই টাকাটা শোধ করতে হবে, তাই তো? এই টাকাটা পুরো শোধ করতে হবে। তাহলে আমি কিভাবে শোধ করছি? আমি ভাড়া দিয়ে শোধ করছি, মানে 5,200 ইন্টু 1 বছরের ভাড়া। এই 1 বছরের ভাড়া আমাকে ক বছর টানতে হবে? ক বছরে শোধ হবে? আমার কিন্তু এক্স মানে আমি বলছিলাম 10, 1 বছর মানে কি 9 বছর, তার মানে কি এক্স গুণ কত দিনে শোধ করতে হবে? এক্স 9 বছরে না, আমি 9 বছর কিভাবে বলেছিলাম যে 10 মাইনাস 1, তাহলে এখানে 10 বলতে কি এক্স মাইনাস 1 বছরের মধ্যে এই টাকাটা শোধ করতে হবে। ভালো করে দেখো, ব্যাংকে আমাকে কত টাকা শোধ করতে হবে? এই টাকাটা। কিভাবে শোধ করবো? বাড়ি ভাড়া দিয়ে। তাহলে আমি মাসের মানে প্রতি মাসে 5,200 টাকা করে, 1 বছরে কোন টাকাটা হচ্ছে? এই টাকাটা। ঠিক আছে, তার মানে বলছে এই টাকাটা সে কত দিনে শোধ করছে? এই টাকাটা সে শোধ করবে কত দিনে? 10 বছর তো আর নেই, মানে এক্স বছর তো আর নেই, 1 বছর কাজ হয়ে গেছে, তার মানে 1 বছর কমে গেছে। তাহলে তাকে শোধ করতে হবে কত? 9 বছরে না, আর এক্স মাইনাস, সরি 10 বছরে না, 9 বছরে। 9 বছর মানে কি 10 মাইনাস 1, তার মানে এখানে মানে কত? এক্স মাইনাস 1 বছর। ব্যাস হয়ে গেল। এবার তুমি শর্তানু করো, ব্র্যাকেট খুলে এবার কাজ করো। তাহলে কি দাঁড়াচ্ছে? তুমি ব্র্যাকেট খুলি আমি, ঠিক আছে? তাহলে 2400 টাকা সবার প্রথমে ওদিকে নিয়ে চলে যাই। তাহলে এদিকে পুরো রইল 100 প্লাস 12x। ভালো করে বোঝো, ওই দিকটায় দেখো পড়ে আছে, দেখো 5,200 ইন্টু 12 গুণ, এটা ব্র্যাকেটের মধ্যে থাক, এক্স মাইনাস 1, আর ওদিকে দেখো চলে গেল 2400। এটাকে সহজের জন্য আমি করলাম, কিন্তু দেখো এই যে 0 0 কাটা 0 0 কাটা 12 দিয়ে, 12 দুগুণে 24, 2 দিয়ে 26 দুগুণে 52। এটা সোজা হবে, গুণ করলে অনেক হয়ে যেত। ঠিক আছে, এবার তারপরে আমি এদিকটায় করছি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক, অনেক জায়গায় আছে, মানে বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি কঠিন আসে সাধারণত এইটাই দেবে। ঠিক আছে, তাহলে আমি করছি। এবার কত পড়ে রইলো দেখো, এখানটা আমি হিসাব করি যে 100 প্লাস 12x
এদিকটা পড়ে রইলো, আর এদিকটা কত পড়ে আছে দেখো 26 পড়ে আছে। ভালো করে দেখো এদিকটা কত গুণ করে 26, তাহলে 26 এর সাথে ব্র্যাকেট খুলে দাও, 26x, 26টা দুজনের সাথে গুণ হবে -26, কারণ 26x এর সাথে গুণ হবে, আচ্ছা -26 হলো। এইবার সংখ্যাগুলোকে এক জায়গায় করো, এগুলোকে এক জায়গায় করো, তাহলে 12x, 26টাকে দিকে নিয়ে চলে আসলে -26x, এদিকে পড়ে রইলো -26, 100টাকে ওদিক নিয়ে চলে গেলে -100। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা হবে 14x, আর এদিকটা হচ্ছে মাইনাস সাইন বড় 126, যোগ করলে 126 হচ্ছে, মাইনাস মাইনাস কাটা, x ইকুয়াল টু 126/14, 2 দিয়ে কাটো 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 7 দিয়ে কাটো 7 নং 63, তাহলে x ইকুয়াল টু কত বেরালো 9। তাহলে কি বলেছে তিনি, ব্যাংকের কি বলেছে, অ্যান্সার কি চেয়েছে, তিনি বাড়ি ভাড়া থেকে ব্যাংকের সুদ সহ শোধ করবে কত টাকা, কি বলেছেন কত বছরে, তিনি তাহলে ধার নেয়ার, তাহলে লিখে দেয়, সুতরাং ধার নেয়ার, ধরেছিলাম ওখানে ধার নেওয়ার 9 বছর পর ব্যাংকের টাকা, ব্যাংকের কি বলেছে, ভাড়া নেওয়ার পর ব্যাংকের টাকা শোধ করবেন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক, এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভালো করে কিন্তু অঙ্কটাকে বুঝে নেবে, ঠিক আছে, বুঝলে অঙ্কটা কিন্তু কঠিন না, ঠিক আছে, একটু ভালো করে বুঝে নেবে। তো চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 2 এর অঙ্কটা। কি বলেছে দেখো, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে, মানে প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর পূর্বে বছরের তুলনায় 10% করে কমতে থাকছে, হ্রাস পাচ্ছে। বর্তমানে বছরে ওই রাজ্যে যদি 2916টি দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে রাজ্যটা, একটু আগেই আমি অঙ্কটা করলাম, 18 পেজের 1 এর অঙ্কটা কিন্তু আমি এখানে করলাম, সেই অঙ্কটাই কিন্তু এখানে দিয়েছে, আমি আর করাচ্ছি না, ঠিক আছে। আমি তারপরের পেজে, অর্থাৎ তোমার 364 পেজে, ঠিক আছে, 364 পেজে যে অঙ্কটা আছে সেটা আমি করাচ্ছি। 364 পেজে দেখো 5 দাগের যে অঙ্কগুলো কি বলেছে দেখো। প্রথমে অঙ্কটা দেখো, কোনো মূলধন 2 বছরে সরল সুদে 2000 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 2050 টাকা, প্রাথমিক মূলধন ও সুদের হার নির্ণয় করো। একদম মানে অঙ্কটা আমি বোধহয় এর আগের যে ভিডিওতে সেখানে আমি করেছিলাম, শুধু সেখানে কি ছিল, মানে তোমার এই চক্রবৃদ্ধি সুদ আর সুদের পরিমাণটা আলাদা ছিল, 4000 কত ছিল যেন এরকম কিছু একটা সামথিং, বা 400 বা 480 এরকম কিছু একটা ছিল, শুধু বাস এইটা আলাদা, বাকি কিন্তু এই অঙ্কটা পুরো হুবহু অঙ্ক। তো চলো আমি করে দিচ্ছি। তার মানে কি দিয়েছে আমাকে এখানে দেখতে হবে, সরল সুদ দিয়েছে, আর যেহেতু চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, তাহলে আমি ধরে নিই যে আসল হচ্ছে x টাকা, আমি ধরে নিলাম, ঠিক আছে, আসল x টাকা, সুদের হার হচ্ছে r, ঠিক আছে। ধরি আসল x টাকা, p টাকাই ধরি আসল p টাকা, p ধরেই করি, p টাকা, আর সুদের হার r%, ঠিক আছে, সুদের হার হচ্ছে r, ঠিক আছে। সময় তো দেয়াই আছে, কত দেয়া আছে সময়, 2 বছর। অনেক সময় দুজনের কিন্তু সময় আলাদা দিয়ে দিতে পারে, চক্রবৃদ্ধি সুদের সময় আলাদা দিয়ে দিতে পারে, আবার সরল সুদের সময় কিন্তু আলাদা দিতে পারে। তাহলে প্রথমে আমি সরল সুদ বের করি। সরল সুদ কি দাঁড়াচ্ছে, সরল সুদ আমরা জানি p গুণ r গুণ t ডিভাইডেড বাই 100, তাই তো। তাহলে p কত, p মানে তাহলে p ধরেছি, r মানে জানি না, t মানে 2 বছর ডিভাইডেড বাই 100, এখানে গুণ করার দরকার নেই, লিখে দাও 2pr ডিভাইডেড বাই 100, এত টাকা, ঠিক আছে। আমি এত টাকা লিখলাম, গুণ করলাম না বা কাটাকুটি করলাম না, আমি পরে তোমরা জানো কেন পরে করতে সুবিধা হবে। তারপরে এবার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি জানি ফর্মুলা, p1 প্লাস r বাই 100 n মাইনাস p, তাই তো। তাহলে p তো দেয়া নেই, p
1 প্লাস আর দেয়া নেই আর বাই 100 এন এন কত 2 ছিল না মাইনাস পি। কি করবো এবার মনে করে দেখো, দুজোটা থেকে পি কমন যাচ্ছে, পুরোটা থেকে যতদূর করা যাচ্ছে আমি করবো। পি কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম। পরে কি হলো দেখো, পরে হলো দেখো এখান থেকে যদি পি কমন নিই পরে থাকে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে। ঠিক আছে, দ্বিতীয় লাইনে। ঠিক আছে, দ্বিতীয় লাইনে কি করছে, এটা একটা সূত্র পড়ছে, ভালো করে দেখো, এটা একটা সূত্র পড়ছে কি, এ স্কোয়ার প্লাস 2ab মানে আর বাই 100 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার, ওটাই করি, বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তারপরের লাইনে পি ব্র্যাকেটগুলোকে এবার খুলবো, এটা 1 হবে প্লাস এটা হবে 2r বাই 100 প্লাস এটা হবে আর স্কোয়ার বাই 10,000, কারণ 100 গুণে 100 10,000 হয়, মাইনাস 1। এবার ভালো করে দেখো, এই মাইনাস 1 আর এই মাইনাস প্লাস 1 কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে, পড়ে থাকছে দেখো ভেতরে, এখানে পড়ে থাকছে 2r ডিভাইডেড বাই 100 প্লাস এখানে পড়ে থাকছে দেখো আর স্কোয়ার ডিভাইডেড বাই 10,000। ঠিক আছে, এইবার দেখো এই লাইন থেকে ভালো করে দেখো, এই লাইন থেকে আবার দেখো 2r আর নিচে দেখো সরি এখান থেকে দেখো আর কমন যাচ্ছে, নিচে থেকে দেখো 100 কমন যাচ্ছে, তাহলে উপরে কমন যাচ্ছে কি পি আর কমন আর নিচে 100 কমন নিয়ে নিলাম। পরে কি থাকলো, এখান থেকে আর 100 কমন নিলে পরে থাকে 2 প্লাস এখান থেকে আর নিয়ে নিলে উপরে থাকে একটা আর 100 কমন নিলে পরে থাকে 100। আচ্ছা, এটাও লিখতে ভুলে গেছি, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার কি করে বলো তো, মনে করে দেখো কি করেছিলাম, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ। ওহো, হয়নি তো সমীকরণ, দেখ আর এখানে একটা লাইন মিস্টেক হয়ে গেছে, এখানটায় করে দিচ্ছি, হ্যাঁ এই গ্যাপে করে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানেই করছি, অসুবিধা নেই, এটা 2 নম্বর সমীকরণ কেন হবে। এবার লিখি দেখো, এবার দেখো সমূল চক্রবৃদ্ধি সরি সরল সুদ মানে দেয়া আছে, তাহলে আমি লিখতে পারি দেখো সরল সুদ মানে কিন্তু এটা, আর এখানে দেখো অঙ্কের মধ্যে উত্তর দিয়ে দিয়েছিল কত টাকা, 2,000 টাকা। তাহলে লিখি শর্তানুসারে শর্তানুসারে দেখো দেয়া আছে কত, 2pr ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কত, 2,000 এটা দেওয়া আছে, তাহলে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর একটা জায়গায় দেওয়া আছে দেখো, আর একটা দেওয়া আছে দেখো, এই যে pr প্লাস 100 ব্র্যাকেটের ভেতর 2 প্লাস আর বাই 100 এটাও দেওয়া আছে ইজিক্যাল টু, এটা অ্যান্সার কত দেওয়া আছে, এটার অ্যান্সার দেওয়া আছে দেখো 2050, 2050, এটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার আমি কি করবো বলতো, এই 2 নম্বর সমীকরণটাকে এই সমীকরণটা দিয়ে ভাগ করবো, লিখি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করবো, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে কত আছে, 2 নং সমীকরণ pr বাই 100 2 প্লাস আর বাই 100, তাহলে উপরে কত হয়েছে, উপরে হয়েছিল কত, এটা ধরেছিলাম আমি 2050 আর নিচে কত আছে 2pr ডিভাইডেড বাই 100, এটা কত আছে 2000। ঠিক আছে, কাটাকুটি করলে দেখো কি কি কাটাকুটি আছে, pr কেটে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে, তাই তো, পড়ে থাকছে কি দেখো 2 প্লাস আর বাই 100 আর নিচে কি পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে শুধুমাত্র 2, তাই তো, হ্যাঁ 2 পড়ে থাকছে, আর এখানে হচ্ছে 2050 ডিভাইডেড বাই 2000, 0 কেটে দাও। ঠিক আছে, আরও কাটাকুটি করে দিই, 0 কেটে দিই, 5 দিয়ে
4 5 20, 5 1 5, 4 5 20, 4 5 20, 5 1 5, 5 আর 5 দুগুণে, এটা হচ্ছে 5 5 20, 5 5 10 আর 5 দুগুণে সরি কি জানো 4 5 20 0। ঠিক আছে, এটাকে আর একটু ছোট করে নিতে পারো, 2 দিয়ে এটা কাটাকুটি, আচ্ছা পরের লাইনে করবো থাক। আচ্ছা নিচে হচ্ছে 2, উপরে কি হচ্ছে দেখো, উপরে এদের দুজনের লসাগু কত 100, এই যে এদের দুজনের লস, এটা বেঁকে গেছে। নিচে 2 আর উপরের লাইন হচ্ছে এটা 100 লসাগু, তাহলে এখানে কত হচ্ছে 200 প্লাস 100, এটা মানে হচ্ছে আর এখানে কত পড়ে রয়েছে 41/40, কাটাকুটি করে 2 দিয়ে, 10 দুগুণে 20। ঠিক আছে, ওখানে করি ওই পাশে। তাহলে কি কি পড়ে রইলো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে পড়ে রইলো 200 প্লাস আর ডিভাইডেড বাই 100, নিচে তো কিছু পড়ে নেই, 1 পড়ে আছে, আর এদিকে পড়ে রইলো কত দেখো 41/10, দেখো এদিকে পড়লো 41 বাই এদিকে 2 তো, হ্যাঁ তাহলে কাটাকুটি করে দিই 0 0, কাটাকুটি করে দিই, তাহলে কত হচ্ছে 200 প্লাস আর এটা হলো 410, কিছু একটা ভুল আছে অঙ্কটাতে, কাটাকুটি কিছু ভুল করলাম, এখানে দেখি 0 0 কাটলাম 5 দিয়ে, 4 5 20, 5 1 5 দিয়ে, 4 5 20 0, নিচে তো 2 থাকলো, ওহো হ্যাঁ না 2 দিয়ে কেটেছি, এই জায়গাটায় গন্ডগোল করেছি, তাই বলি এটা 40 ছিল তো, তাহলে 20 দুগুণে 40, 20 হচ্ছে, 20 হবে যেটা, তাহলে 0 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে এবার কি হবে, ক্রস গুণ করলে 2 দুগুণে 4, 400, আর এটা হবে 2 আর 410, তাহলে 2 আর ইকুয়াল টু 410 বিয়োগ 400, আর ইকুয়াল টু ডাইরেক্ট করছি, এটা হয়ে গেছে 10 আর নিচে 2 চলে যাবে, তাহলে 5 দুগুণে 10, আর ইকুয়াল টু 5। তাহলে তোমার সুদের হার, অর্থাৎ সুদের হার আর ইকুয়াল টু বেরিয়ে গেল কত 5, সুদের হার 5% হয়ে গেল, একটা উত্তর বেরালো। আর কি চেয়েছে, প্রাথমিক মূলধন মানে আসলটা চেয়েছে, তাই তো। তাহলে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে দাও, এই যে 1 নম্বর সমীকরণ কই, এই যে এখানে মান বসিয়ে দাও, যে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে, এখানে কেন বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, 2 পাই আর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 2000, তাহলে 2 গুণ পি আর মানে কত হয়েছিল, পেরালো 5 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 2000, ক্রস গুণ করি, 5 দুগুণে 10 পি, 10 পি ইজিক্যাল টু, এটা হচ্ছে 2000 গুণ 100, তাহলে পি ইকুয়াল টু 2000 ইন্টু 100 ডিভাইডেড বাই 10, 0 0 কাটা, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে, পি ইকুয়াল টু 20,000, তাহলে আসল কত বেরালো 20,000 টাকা। তাহলে লিখে দিই আমি, আসল ইকুয়াল টু 20,000 টাকা, আসল ইকুয়াল টু কত বেরালো 20,000 টাকা। ঠিক আছে, তাহলে আসল ইকুয়াল টু কত বেরালো 20,000 টাকা, ওই অঙ্কগুলোরই মতন, মানে যে অঙ্কটা তোমরা করেছিলে না সেই অঙ্কটারই মতন। ঠিক আছে, আচ্ছা
20,000 টাকা। তারপরে অঙ্কটা কি বলেছে দেখি, চলো এটাকে আগে মুছি, তাহলে আগে তুলে নাও। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো এটা কিন্তু বলতে পারো ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট অঙ্ক, মানে প্রতি 1-2 বছর অন্তর অন্তর কিন্তু এটা মাধ্যমিকে আসে, যে অঙ্কটা তোমাদের করাবো। বলছি ধূমপান বিরোধী, এটা একদম দেবে 6.2 এর একদম শেষ যে অঙ্কটা সেটা কিন্তু এটা, ঠিক আছে। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে কমতে থাকছে, মানে হ্রাস পাচ্ছে। বর্তমানে কোনো শহরে 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল। আবার সেই আগের অঙ্কটার মতন পিছনে দেখতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিই, তাহলে 2 বছর তো, হ্যাঁ, তাহলে 2 সুতরাং ধরি 2 বছর পূর্বে, ধরি 2 বছর পূর্বে ওই গ্রাম বলেছি নাকি বিরোধী প্রচার ধূমপায়ী বছরের আশপাশে কোনো শহরে, ওই শহরে ধূমপায়ী সংখ্যা ছিল x জন, ঠিক আছে। তাহলে আমার কি বলেছিলাম, আমি এই অঙ্কের ক্ষেত্রে সবসময় বলেছিলাম যখনই পূর্বে বের করতে বলবে তখনই আমাকে x ধরে বর্তমানেরটাই নিয়ে আসতে হবে, কারণ আমরা সামনের দিকে যেতে পারি, পিছন দিকে যেতে পারি। বর্তমানটা দেওয়া আছে, আমরা পিছন দিকে যেতে পারবো না, আমরা কি করবো, বর্তমান দেওয়া থাকলে আমরা সামনের দিকে যেতে পারবো। তাহলে এখানে তো বর্তমান দেওয়া আছে, অথচ পিছনের দিকে যেতে পারি, তাহলে আমি কি করবো, পিছন দিক থেকে বর্তমানে আসবো। তাহলে 3 বছর পূর্বেরটা ধরেছি, তাহলে 2 বছর আগে বের করবো, মানে কি বর্তমানে চলে আসবে 2 বছর পর, মানে কি এই 2 বছর যখন ছিল 2 বছর পূর্বে ধরেছিলাম x, এবার সেখান থেকে 2 বছর আগে বলতে কোথাও বোঝাচ্ছে, বর্তমান বোঝাচ্ছে। তাহলে লিখি বর্তমান ধূমপায়ী সংখ্যা কত হবে, আমরা জানি ফর্মুলা P1 প্লাস R বাই, ও এখানে তোমার মাইনাস আছে, ফর্মুলাটা তাহলে মাইনাসে হবে কিন্তু 100n, ঠিক আছে। তাহলে আমি লিখি কি কি আছে, P মানে এখানে দেয়া নেই, x ধরেছিলাম 1 প্লাস 1 মাইনাস R বলতে এখানে 6.1/4 ডিভাইডেড বাই 100, n বলতে এখানে 2 বছর, তাহলে x ইন্টু 1, এটাকে ভাঙি 100টা বসাই, 4 6 24, 25-এর 4 2, এই ধরনের অঙ্কতে কি করে নিতে হয় যখন এরকম ভগ্নাংশে থাকে, সবসময় বলেছি 25/4 গুণ এটা মানে হচ্ছে 1/100, কারণ এটা 100/1 আছে, এটা মানে হচ্ছে ভাগ চিহ্নটা পাল্টে যাবে 100, ঠিক আছে। তাহলে 2 কাটাকুটি করো, 25-কে 4, তাহলে দাঁড়াচ্ছে কত, x1 মাইনাস 1/16, তাহলে কি হবে, 1 কমবে, তাহলে 1 কমলে কি হয়, এটা 15/16 স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে কত, x ইন্টু 15/16 ইন্টু 15/16 জন ধূমপায়ী জন আছে তো, কত বলেছে ধূমপায়ী, হ্যাঁ। তাহলে কত বেরোল দেখো, 15/16 বলেছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে এত পার্সেন্ট 6.4%, 22,500 জন। এবার দেখো কি বলেছে, দেখো বর্তমান কোন শহরে বলেছে 22,500 জন ধূমপায়ী থাকলে, তাহলে আমার বর্তমান কত জন বেরালো, এত, অঙ্কের বইয়ের মধ্যে বর্তমান কত দিয়েছে 22,500, তাহলে আমি লিখতে পারি না শর্তানুসারে, এখানে আর করছি না, এখানেই করি, পাশে করি, তাহলে লিখতে পারি শর্তানুসারে কত আছে, x ইন্টু 15, আমার অনুযায়ী বর্তমান জনসংখ্যা কোনটা, এইটা, ওদের অনুযায়ী কোনটা, এই যে 22,500, ঠিক আছে। তাহলে কি করবো, এক্সটাকে বাঁ দিকে রাখি, এগুলো সব ওদিকে নিয়ে চলে যাব আমি, নিয়ে গেলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 22,500 ইন্টু, উল্টে যাবে এটা 16/15 ইন্টু 16/15, 15 দিয়ে কাটো, 15 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে 4 5 20, 5 5 25, দুটো শূন্য, 5 দিয়ে 3 দিয়ে
3 15 45, 150, এটা 1500, ফের 15 দিয়ে কাটো, এটা 15কে 15 100, তাহলে কত হচ্ছে দেখি আমি গুণ করি। এক্স ইকুয়াল টু প্রথমে 16 গুণ করি, 16 গুণ 16 256 হয়, হ্যাঁ 256 হয়তো, তাহলে 256 সঙ্গে 100 গুণ করলে এত হয়, ঠিক আছে। তাহলে 2 বছর পূর্বে, সুতরাং 2 বছর পূর্বে ওই শহরের ধূমপায়ী সংখ্যা ছিল 25,600 জন। তাহলে 2 বছর পূর্বে ওই শহরের ধূমপায়ী সংখ্যা কতজন ছিল? 25,600 জন। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপর তোমাদের করাবো হচ্ছে 285 পেজের যে 5 দাগের অঙ্কগুলো পাটিগণিতের। কি বলেছে দেখো, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটা তোমাদের দিয়েছে, ঠিক আছে। এই অঙ্কটা না ক্যালকুলেশন করতে হেভি সময় লাগবে, দেখবে মানে চক্রবৃদ্ধি সুদ দিলে ভালো হতো, কিন্তু আবার সমূল চক্রবৃদ্ধি ওটা বের করতে একটু সময় লেগে যাবে। তো তোমরা জানো এরকম 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর যদি সুদের টাকা তোলে তাহলে কিন্তু একটু ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হয়ে যাবে আমি তোমাদের বলেছিলাম, P1 প্লাস আর বাই যে ক বছর নিচ্ছে, অর্থাৎ বছরকে যে মানে যতবার নিচ্ছে তত দিয়ে ভাগ করতে হবে, ডিভাইডেড বাই 100 ব্র্যাকেট ক্লোজ করে তোমার যে ক বছর মানে বছরকে যতবার ভাগ করে তার সঙ্গে n গুণ। আমি দেখিয়ে দিচ্ছি অবশ্য। তাহলে কিভাবে আমি বের করব? তাহলে সবার প্রথমে আমি কি বের করব? সমূল চক্রবৃদ্ধি বের করি, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি। তাহলে কি এখানে বলেছে, কই গেল? 3 মাস অন্তর কি চেয়েছে? সমূল চক্রবৃদ্ধি। তাহলে লিখি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। কি ফর্মুলা? এই ক্ষেত্রে তোমার কি ফর্মুলা হবে আমি জানি, এমনি নর্মাল হয় P1 প্লাস, যেহেতু এখানে 100 আমি বলছি ইন্টু n হয়, তাই তো n হয়, কিন্তু এখানে যেহেতু বছরকে 3 মাসে ভাগ করেছে, বছরকে কত ভাগে 3 মাস অন্তর অন্তর সুদের ওই হার তুলছে, তাহলে মানে এখানে কত দিন হবে? তাহলে এটা হবে তোমার 3 বাই r বাই মানে r, আমি ফর্মুলাটা আমি লিখেছি r বাই অ্যাকচুয়ালি পর্ব, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি পর্ব, ইন্টু n ইন্টু পর্ব মানে বছরকে কটা ভাগে ভাগ করছে, কত বছরে কতবার সুদের টাকা কতবার সুদ নিচ্ছে, ঠিক আছে। তাহলে সেরকম যদি হয় তাহলে পি বলতে এখানে কত টাকা আছে, পি তো বের করতে হবে 1 প্লাস আর মানে এখানে কত, আর মানে হচ্ছে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি, আসলে তো দেয়া আছে 6,250 টাকা, ঠিক আছে। আর বলতে এখানে কত দেয়া আছে, আর কত দেয়া আছে, আর আছে 10%। আচ্ছা এবার দেখো 3 মাস অন্তর অন্তর বলেছে, তার মানে বছরকে কটা ভাগে ভাগ করেছে? 12 দিয়ে ভাগ, 12কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, তাহলে 4 বার হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই 4 100। n মানে এখানে ক বছর বলেছে, বছর কত বলেছে? 3 মাস অন্তর 9 মাস বলেছে, ভালো করে দেখো, বছর কিন্তু এখানে বলতে 9/12, বছর মানে 9 মাসকে বছরে নিয়ে গেলে 9/12 ইন্টু পর্ব বলতে এখানে 4, ঠিক আছে। ভালো করে কিন্তু আমি ভেঙে তোমাদেরকে কিন্তু বোঝালাম। চলো এবার আমি টুক করি, 6,250 1 প্লাস এটাকে কি করতে গেলে কেমন করে? 10/4, এটা মানে বললাম আগের অঙ্কটাতে করলাম 1/100, আর এটাকে দেখো 4 একে 4, 3 4 12, 3 3 কে 9, তাহলে এটা হচ্ছে কত 3, আর এখানে দেখো 0 0 কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত 6,250 1 প্লাস 1/40, ঠিক আছে। এবার দেখো 6,200, এবার সোজা অঙ্ক হয়ে গেলে 6,250, তার মানে হচ্ছে কত, 1 বেড়ে যাবে 41/40 3, তাহলে দাঁড়াচ্ছে কত 6,250
50 ইন্টু 41/40, এইটাই করতে অনেকটা সময় লাগবে। 41/40, কারণ কাটাকুটি খুব একটা কিছু যাবে না। দেখো 0 আর 0 কাটো, আর কি কাটছে, ছোটো করো যত পারে 5 দিয়ে কাটো, 5 8 40, আর 5 দিয়ে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 একে 5, ঠিক আছে। আরও যাচ্ছে আর একবার, 5 8 40, 5 দিয়ে 4 5 এই 5 দুগুণে 10, 5 5 25, বাবা গো অনেক গুণ করতে হবে। ঠিক আছে, চলো এবার গুণ করা শুরু করি, পুরো গুণের ভরিয়ে দিই। চলো সবার প্রথমে কি গুণ করবো, 3টে 41 গুণ করবো। এর নিচে তো 64 হচ্ছে, নিচে কত হচ্ছে, 8 8 64কে 4 দিয়ে গুণ করলে 256 বোধ হয়। নিচেরটা আগে বসিয়ে দিই, 256, 8 8 64, তাহলে 64 হলে 4 4 16 6, 4 4 16 6, 4 6 24 25, ঠিক আছে। উপরটা গুণ করি এবার, দেখি কতক্ষণ লাগে। দেখো 41 গুণ 41, তাহলে কত হচ্ছে, 1 একে 1, 4 একে 4, 4 একে 4, 4 4 16, 4 একে 4, 4 একে 4, 4 4 16, 4 একে 4, 4 4 16, হ্যাঁ ঠিক আছে, 4 একে 4, 4 4 16, হ্যাঁ 1 8 6 1, ফের 41, তাহলে কত হচ্ছে, 1 একে 1, 8 একে 8, 6 একে 6, 1 একে 1, গুণ 4 একে 4, 4 8 32 2, 4 8 32 2, হাতে রইল 3, 4 6 24 25 26 27, 27 7, হাতে রইল 2, 4 একে 4 6 24, 4 6 24 4, কি করছি, 4 4 24 27, হ্যাঁ 4 একে 4 5 6, 1 8 4 12 2, 8 4 12 2, 8 4 12 2, 6 2, 8 আর 1 9, 7 আর 1 8 6, ফের কত দিয়ে, 25 দিয়ে। এবার 5 একে 5, 5 দুগুণে 10, 5 নং 45, একে 46 6, হাতে রইল 4, 5 8 40, 4 44, হাতে রইল 4, 5 6 30, আর 4 34, নেক্সট 2 একে 2, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, হাতে রইল 1, 18 8, হাতে রইল 8 দুগুণে 16, আর 1 17 7, হাতে রইল 8 দুগুণে 16, 1 17 7, হাতে রইল 1, 6 দুগুণে 12, আর 1 13, 5 2 6 4 10, 8 আর 4 12, 6 4 8 4 12, 1 13, 8 আর 4 12, 7 আর 4 11, 1 12 2, হাতে রইল 1, 3 3 6, 1 7 1, তাহলে কত বেরালো দেখো, 17,000, এখানে বসাই 17,000, সরি 17,000 কেন, 17,000 বলছি কেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 17,23,000, 17,23,025। ওরে বাবা, এটাকে আবার ভাগ করতে হবে, চলো আবার ভাগ করি এবার। বলছি না বিশাল বড় অঙ্ক এটা, মানে অঙ্কের কিচ্ছু নেই, এই পরীক্ষার সময় যদি ক্যালকুলেট করতে করতে সারাদিন সময় লেগে যাবে। এরকম সাধারণত দেয় না এত বড় অঙ্ক, মানে ক্যালকুলেট করার মতন, যাদের ক্যালকুলেট যাদের সহজ থাকে সেরকমই তোমাদের দেবে। তবুও আমি করে দিলাম 17,000, এই 17,23,025, 256 দিয়ে, তাহলে 256 দিয়ে কিন্তু করতে হবে। তাহলে 256 দিয়ে এটা যাবে মনে হয় 6 দিয়ে, কারণ একটু কাছাকাছি করলাম, কারণ 6,000, তার ওরকমই কিছু কেটে হবে। 6 দিয়ে, 6 6 36 6, 6 6 36 6, হাতে রইল 3, 5 এমনি করি না, 6 দিয়ে 6 6 36 6, হাতে রইল 3, 6 6 36, 5 6 30, 33 3, 6 দুগুণে 12 13 14 15, 1536, 6 6 36 6, 5 6 30 33, 6 দুগুণে 12 3 15, 6 কত দিলে 13 হয়, 6 4 7 দিলে, হাতে রইল 1, 4 4 কত দিলে 12, 8 দিলে, হাতে রইল 1, হচ্ছে না, 5 আর 6, ওখানে তো 1 হবে, হ্যাঁ 1 হবে। তাহলে একটা পয়েন্টের জন্য একটা, এই পয়েন্ট বলে একটা শূন্য নামালাম। এবার কত দিয়ে যাবে, 6 দিয়ে করেছি, 7 দিয়ে করি, এবার 7 দিয়ে করি, 256 ইন্টু
7, 5 7 6 7 42 2, 5 7 35 ছেষট্টি, 5 7 35 আর 4 39 9, 6 7 42, 5 7 35 39, 7 2 14, 4 3 7 17, তাহলে 1792 8, ঠিক আছে। 8 দিলে 9 10, 7 দিলে হাতে এলো 1 8, আমি লিখে গেলে 0 2 নামাও, ওইটা 7 দিয়ে গেল তো, ঠিক আছে। এবার 2 দিয়েই হবে, 2 দিয়ে 250 500 512 হচ্ছে, 512, 2 দিয়ে মিলে গেলে 0, 1 কত দিলে 8 হয়, 7 দিলে কি হলো 3 দিয়ে যাবে তো, 3 দিয়ে যাবে, না না 3 দিয়ে যাবে, 256 গুণ 3, 3 6 18 8, 3 6 18 8, এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 6 18 8, 3 5 15 আর 16, 3 2 6 আর 1 7, 768, 8 কত দিলে 12 হয়, 4 দিলে, তাহলে 3 দিয়ে হলো কিন্তু, 8 কত দিলে 12 হয়, 4 দিলে হাতে হলো 1 7, 1 8 1, তাহলে এখনো 5 আছে, 5টা নামলো, হচ্ছে না, একটা 0 নেব পয়েন্টের জন্য, তাহলে পয়েন্টের জন্য আবার একটা 0 নিতে হবে, ঠিক আছে। তাহলে দুটোর সঙ্গে একসাথে নামালাম, তার জন্য 0 নিলাম, পয়েন্টের জন্য 0 নিলাম। এবার কত দিয়ে যাবে, 5 দিয়ে, 5 2 10, হ্যাঁ 5 দিয়ে যাবে, 5 দিয়ে, 5 6 30 0, 5 5 25, 3 28 8, হাতে রইল 2, 5 2 10, 11 12, 0, 8 কত দিলে 15, 7 দিলে হাতে রইল 1 3, 1 দিলে আর কিছু, পয়েন্টের জন্য একটা 0, পয়েন্টের জন্য একটা 0, তাহলে কত দিয়ে গেছে এখানে দেখি, 1500 16 1700, তাহলে আবার 6 দিয়ে নিলাম, কত হয়েছিল 1536, 6 কত দিলে 10 হয়, 4 দিলে হাতে রইল 1 4, 6 দিলে হাতে রইল 1 5 6, 1 দিলে, পয়েন্টের জন্য আবার একটা 0, তাহলে আবার কত দিয়ে যাচ্ছে 6 দিয়ে, তাহলে এত দূর নেওয়ার দরকার নেই, এত দূর নিলেই হয়, এক ঘর বেরিয়ে যায়। তাহলে আমি এখানে কত অ্যান্সার বেরালো দেখো, বেরালো 730.7, প্রায় লিখবে কেন, যেহেতু ওখানে কিন্তু মেলেনি অ্যান্সার, ঠিক আছে হলো। এবার আমি বিয়োগটা করব, চলে গেল, এবার আমার বেরিয়ে গেল সমূল চক্রবৃদ্ধি, কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে গেল। এবার আমি বের করব হচ্ছে সমূল চক্রবৃদ্ধি হয়েছে, এবার সরল সুদ বের করব, চক্রবৃদ্ধির সুদ বিয়োগ করব, তাহলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, এই যে সুদ আসল মানে কত, এইটা 6 7 3 0 5 6, হ্যাঁ 7 বিয়োগ 6 2 5 0, এটা বিয়োগ করব, কত হচ্ছে দেখি, 6730.5 7, 6250.00 5 7, কত ছিল 6250 ছিল তো, হ্যাঁ 6250 আছে, তাহলে 0 5 কত দিলে 13, 5 8 5 13, 8 3 4 আর 3 7, 480, তাহলে 480 টাকা 57 পয়সা, প্রায় লিখে দাও, যেহেতু অঙ্কটা কিন্তু মেলেনি, ঠিক আছে, প্রায় লিখে রাখবে অবশ্যই। কি বললাম বুঝতে পারছো, বললাম অঙ্কটা কিচ্ছু নেই, অঙ্কটা দেখো ক্যালকুলেট করতে করতে সারাদিন সময় লেগে যাবে। কি বললাম পরীক্ষার হলে সাধারণত এরকম বেশি মানে এরকম কঠিন ক্যালকুলেট সাধারণত দেয় না, সহজই দেবে কিন্তু, ঠিক আছে চলো তুলে নাও। তো এরপরে তোমাদের 2 এর অঙ্কটা করাবো। কি বলছে দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসা শুরু করেছে, এ বি এর 3 গুণ পরিমাণ টাকা এবং বি এর বিনিয়োগকালের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করে, বি এর প্রাপ্ত লভ্যাংশ 12,000 টাকা হলে মোট লাভের পরিমাণ কত। তাহলে দেখো বলেছে এ কত টাকা বিনিয়োগ করেছে, বি এর 3 গুণ, তার মানে বি ধরি বি এক্স টাকা বিনিয়োগ করেছে, ধরি বি এর মূলধন, ধরি দেখো বি এর মূলধন এক্স টাকা, ধরো
বি এর মূলধন কত x টাকা। তাহলে এ কত দিয়েছে দেখো, বলছে এ বি এর 3 গুণ পরিমাণ দিয়েছে, তাহলে এর মূলধন কত হচ্ছে 3x টাকা, হ্যাঁ কি না? এর মূলধন কত হচ্ছে 3x টাকা। আবার এবার বলেছি দেখো দ্বিতীয় ক্ষেত্রে দেখো বি কতদিনের জন্য টাকা বিনিয়োগ করেছে, বি বিনিয়োগ করেছে কতদিনের জন্য, দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করেছে। ভালো করে দেখো, বি এর বিনিয়োগকালের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করেছে, বি এর মানে এ কতটা বিনিয়োগ করেছেন, বি এর দ্বিগুণ সময়। তাহলে বি এর সময় কত, বি বিনিয়োগ করেছে কত সময়, বি বিনিয়োগ করেছে, বি বিনিয়োগ করেছে ধরি, বি বিনিয়োগ করেছে কত ধরি টি বছর, কথা বলছি, বা টি মাস বা বছর, যেটাও টি দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করেছে, মানে মাস বা কিছু দেয়নি, তাহলে টি বছর। আর এ তাহলে বিনিয়োগ করেছে কত করেছে দেখো, বলেছে দেখো বিনিয়োগে দ্বিগুণ করেছে, আমরা 2t বছর বা মাস যেটাও দিতে পারো, ঠিক আছে। এবার তোমাকে বলেছে দেখো দিয়ে দিচ্ছে, দেখো বি এ প্রাপ্ত লভ্যাংশ দিয়ে দিচ্ছে 12,000 টাকা। তাহলে দেখো আমরা না এখান থেকে না লভ্যাংশের অনুপাত পাবো। কিভাবে লভ্যাংশের অনুপাত বের করে দেখো, লভ্যাংশের অনুপাত, ঠিক আছে, এ ও বি এর, ঠিক আছে, এ ইস টু বি এর লভ্যাংশ অনুপাত কি করতে হয় বলতো, দুজনের লভ্যাংশ অনুপাত সবসময় মূলধন ইন্টু সময় দুটোকে গুণ করলেই কিন্তু লভ্যাংশ অনুপাত পাওয়া যায়, ঠিক আছে। তাহলে মূলধন কত, এর ছিল হচ্ছে 3x ইন্টু সময় ছিল 2t, আর বি এর ছিল কত, বি এর ছিল তোমার কই, বি এর ছিল মানে মূলধন ছিল x আর সময় ছিল t, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, ভালো করে দেখো 3x t আর এটা হচ্ছে xt, কাটাকুটি করে দাও, কত হচ্ছে 3:1। তাহলে দুজনের লভ্যাংশের পরিমাণ কত হয়ে গেল দেখো 3:1। এইবার ভালো করে দেখো নিচের অঙ্কটা কি বলে দেখো, বলে দেখো বি এর প্রাপ্ত লভ্যাংশ কত 12,000 টাকা। তাহলে বি এর লভ্যাংশ লিখছি আমি, দেখো বি এর লভ্যাংশ কত 12,000, তার মানে কত ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, মানে কত, বি কত না 1 ভাগ না, তো 4 ভাগ কিছু হলে সবসময় বি কত না 1 ভাগ, তাহলে বি এর কত 12,000 টাকা। তাহলে বি এর যদি 12,000 টাকা হয় তাহলে এর লভ্যাংশ কত হবে 12,000 ইন্টু 3, না এই যে 3 ভাগ, তাহলে কত হচ্ছে 3 বারং 12,000 ছিল তো, 3 বারং 36,000 টাকা। কত মাদের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে দাও 4 ভাগের 3 ভাগ ও নিচ্ছে, একদম সহজ অঙ্ক, এগুলো সব 2 নম্বরের শর্ট কোশ্চেনে আসে, ঠিক আছে। তাহলে বি এর লভ্যাংশ কত 12,000 টাকা, কারণ কেন দেখো 1 ভাগ নিয়েছে, তার মানে 4 ভাগের 1 ভাগ কত, যদি 12,000 হয় তাহলে এর লভ্যাংশ কত হচ্ছে 12,000 ইন্টু 3, কারণ 3 ভাগ কত 4 ভাগের 3 ভাগটাও নিয়ে নিচ্ছে, তাহলে 3 বারং 36। ব্যাস তাই তো চেয়েছে, কি চেয়েছে অঙ্কের মধ্যে, ও না অঙ্কের মধ্যে চেয়েছে মোট লাভের পরিমাণ। তাহলে দুজনের মোট লাভ কত হচ্ছে, তাহলে আমি এবার মোট লাভটা বের করে দিই, এখানেই করি। সুতরাং মোট লাভ এর কত, বি এর 12,000 প্লাস এর কত 36,000, যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 12 আর 36 48,000। টাকা কত বেরোলো 48,000 টাকা। দুজনের মোট লভ্যাংশের পরিমাণ কত কি বলেছে তাই চেয়েছে তো কি 12,000 টাকা, তাহলে মোট লাভ কত, হ্যাঁ মোট লাভ হচ্ছে 48,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 4টে পেজের অঙ্ক করালাম। তো এই 4টে পেজের মধ্যে টোটাল 7টা অঙ্ক বোধহয় করালাম, একটা অঙ্ক ছিল একই রকম ছিল আর করাইনি, 7টা অঙ্ক করালাম। তো এই 7টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, চলো তুলে নাও।